আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি সবাই খুব ভালো আছেন। আজকে আমরা আংশিক ভগ্নাংশ বা পার্শিয়াল ফ্র্যাকশন নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। তো এই পার্শিয়াল ফ্র্যাকশনটা বেসিক্যালি শুধুমাত্র যে নবম-দশম শ্রেণীতে কাজে লাগবে তা না। এটা পরবর্তীতে ইন্টারমিডিয়েট কিংবা এরপরে যারা ইঞ্জিনিয়ারিং কিংবা হচ্ছে ফিজিক্স, ম্যাথমেটিক্স এর মতো যে পিওর সাবজেক্ট গুলো আছে সেগুলোতে পড়বেন, তাদের কিন্তু পার্শিয়াল ফ্র্যাকশন খুবই কাজে লাগবে। কারণ পার্শিয়াল ফ্র্যাকশন হচ্ছে ইন্টিগ্রেশন এর জন্য একটা আশীর্বাদ স্বরূপ। ঠিক আছে? ইন্টারমিডিয়েট ইন্টিগ্রেশন আছে এবং পরবর্তীতে যদি কেউ সায়েন্সে থাকে, ইকোনমিক্স এ পড়ুক, সে ম্যাথমেটিক্স এ পড়ুক, ফিজিক্স এ পড়ুক, যেই সাবজেক্টে পড়ুক ভবিষ্যতে ইউনিভার্সিটি লাইফে, তার কিন্তু এই ইন্টিগ্রেশন ও লাগবে এবং পার্শিয়াল ফ্র্যাকশন ডেফিনিটলি লাগবে। তো আজকে এটা হচ্ছে একটা বেসিক্যালি আজকে আমরা আ আসলে আংশিক ভগ্নাংশ নিয়ে আ বিস্তারিত আলোচনা করব ইনশাআল্লাহ। তবুও আমাদের এই প্লেলিস্টটা অর্থাৎ আংশিক ভগ্নাংশের প্লেলিস্টে হয়তোবা আরো ১ টা বা ২ টা ভিডিও আসতে পারে। তো ১ম আজকের ভিডিওটা হবে কি? ১ম ভিডিও এটা হচ্ছে বেসিক থিওরি প্লাস ম্যাথমেটিক্স। এটা আসলে পুরোপুরি একটা মানে ম্যাথ প্র্যাকটিস টাইপের জিনিস। ঠিক আছে? এখানে থিওরি খুব কম আছে। 2nd যে আমাদের লেকচার আসবে সেটা হচ্ছে আমরা কিছু হোমওয়ার্ক দেব আজকে। সেই হোমওয়ার্ক গুলো সলিউশন কিভাবে করতে হবে সেটা নিয়ে একটা ক্লাস থাকবে। হোমওয়ার্ক মাস্টার ক্লাস। আর লাস্টেরটা হবে আমাদের একদম এক্সাম ওরিয়েন্টেড শর্টকাট। ঠিক আছে? এক্সাম ওরিয়েন্টেড শর্টকাট প্রবলেমস গুলো নিয়ে বা শর্টকাট টাইপ গুলো নিয়ে কিভাবে শর্টকাটে তুমি এই ধরনের আংশিক ভগ্নাংশ, বড় আংশিক ভগ্নাংশ ১ সেকেন্ডে তুমি সলভ করতে পারো। আমরা সেটা নিয়ে আলোচনা করব একদম শেষ ভিডিওতে ইনশাআল্লাহ। তাহলে কিছু বেসিক আগে আমরা জেনে নিই। তো আংশিক ভগ্নাংশের এই মানে ধারণাটা আসলো কেন? এটা লাগলো কেন? এর কারণ হচ্ছে আমাদের অনেক ক্ষেত্রেই অনেক বড় ভগ্নাংশ থাকতে পারে যেটা আমাদের জন্য ক্যালকুলেশন করা কঠিন হয়ে যায়। যেমন আমি আ ইন্টারমিডিয়েট থেকে একটা এক্সাম্পল তোমাকে দিতে পারি। মনে করো তোমাকে একটা ইন্টিগ্রেশন দেওয়া আছে। যে ইন্টিগ্রেশনটা হচ্ছে ব্যাপক বড় মানে দেখে খুব বড় লাগছে। যেমন হচ্ছে ধরো এরকম যে x-1 ডিভাইডেড বাই x-3x-5 তো এমন অবস্থায় এটা ইন্টিগ্রেশন করা খুব কঠিন। কিন্তু তুমি যদি এটাকে ডিভাইড করে নাও, ভাগ করে নাও অর্থাৎ ২ টা আংশিক ভগ্নাংশে নিয়ে যাও সেক্ষেত্রে যেটা dx হবে এখানে, সেক্ষেত্রে কিন্তু তোমার এই ইন্টিগ্রেশন করাটা খুব সহজ হয়ে যায়। অর্থাৎ আমাদের ক্যালকুলেশনকে সহজ করতে আমরা কি করি? আংশিক ভগ্নাংশ ব্যবহার করি। আংশিক ভগ্নাংশ বেসিক্যালি কি জিনিস? আংশিক ভগ্নাংশ হচ্ছে তোমার কাছে বড় কিছু একটা আছে ধরে নাও। অনেক বড় কিছু একটা আছে। তো তুমি কি করছো এটাকে? তুমি এটাকে ছোট পার্টে ভাগ করছো। ছোট পার্ট। তাহলে এই বড় পার্টটা হচ্ছে তোমার যেই অরিজিনাল ভগ্নাংশ সেটা। অরিজিনাল যে ফ্র্যাকশনটা ছিল। আর এই ছোট পার্ট গুলো হচ্ছে আংশিক ভগ্নাংশ। যেমন মনে করো যে আমরা 1/3 প্লাস মনে করো যে 4/5 এটা যোগ করলাম। যোগ করলে কি হয় দেখো। 15 এখানে, এখানে থেকে হচ্ছে 5 প্লাস হচ্ছে এখানে 12 অর্থাৎ 17/15 তার মানে এই 17/15 যেটা আছে এখানে কোনো ভুল হলো আমার? 15 এখানে ৫ এখানে হবে ৩ ১২ না I থিংক ঠিক আছে। I থিংক ঠিক আছে। আচ্ছা, এটা ভুল হলে সমস্যা নেই। আমাদের যে মূল বোঝার বিষয় সেটা বুঝি। তাহলে 17/15 এটাও হচ্ছে তোমার মূল ভগ্নাংশ। এটাকে তুমি ভেঙে লিখতে পারো 1/3 প্লাস 4/5 এখন খেয়াল করো, আমরা কি জানি? আমরা আমাদের জেনারেল ম্যাথ থেকে জানি ফ্র্যাকশন বা ভগ্নাংশ ২ প্রকার। একটা কি বলতো? প্রপার ফ্র্যাকশন মানে হচ্ছে প্রকৃত ভগ্নাংশ। প্রপার মানে হচ্ছে কি? প্রকৃত ভগ্নাংশ। আরেকটা হচ্ছে ইমপ্রপার ফ্র্যাকশন বা অপ্রকৃত ভগ্নাংশ। ইমপ্রপার বা অপ্রকৃত ভগ্নাংশ। ঠিক আছে?
অর্থাৎ তোমার যদি মূল ভগ্নাংশটা প্রকৃত অথবা অপ্রকৃত যেকোনো একটা হয়, এটা কিন্তু অপ্রকৃত ভগ্নাংশ। অপ্রকৃত ভগ্নাংশ কখন হয়? যখন লবে তোমার যদি সংখ্যা থাকে, লবের সংখ্যা হরের সংখ্যা থেকে বেশি হবে, অথবা যদি এখানে চলক থাকে, ভেরিয়েবল থাকে, সেক্ষেত্রে হচ্ছে লবের ভেরিয়েবলের যেই মাত্রা, সেটা হরের ভেরিয়েবলের মাত্রা থেকে বড় হবে, বেশি হবে। তো এইখানে দেখো এটাকে অপ্রকৃত ভগ্নাংশ, কারণ দেখো উপরে 70, নিচে 15, তার মানে এটা অপ্রকৃত। অপ্রকৃত। তো অপ্রকৃতর ক্ষেত্রে আমরা কি একটা জিনিস নোট করতে হবে, সেটা হচ্ছে কি লব গ্রেটার দেন হর। লব অর্থাৎ হচ্ছে তোমার নিউমিরেটর গ্রেটার দেন ডিনোমিনেটর, এটা মাথায় রাখতে হবে, হ্যাঁ। তাহলে নিউমারেটর গ্রেটার দেন ডিনোমিনেটর, ঠিক আছে, আমি সংক্ষেপে লিখলাম। কিন্তু তার যে মানে ভাঙলে তুমি যে আংশিক ভগ্নাংশগুলো পাবা, একটা অপ্রকৃত অথবা প্রকৃত ভগ্নাংশকে ভাঙলে তুমি যে আংশিক ভগ্নাংশগুলো পাবা, সেগুলো অবশ্যই হতে হবে কি প্রকৃত ভগ্নাংশ, ঠিক আছে, এটা মাথায় রাখতে হবে। সেগুলো অবশ্যই হবে কি প্রপার ফ্র্যাকশন, ঠিক আছে। আচ্ছা, তো আমরা আরো কয়েকটা এক্সাম্পল দেখতে পারি এখানে, আরো কয়েকটা এক্সাম্পল দেখতে পারি। আচ্ছা, যেমন হচ্ছে মনে করো 8/5, হ্যাঁ, 8/5। তো 8/5 কে তুমি হচ্ছে আংশিক ভগ্নাংশে প্রকাশ করবে, কিভাবে করতে পারো? এটা সিম্পল। এটার জন্য যেটা করতে হবে তোমাকে, এই 5 দিয়ে 8 কে ডিভাইড করতে হবে। তাহলে এখানে 1, এখানে 5, তাহলে 3। তাহলে এটাকে তুমি যদি আংশিক ভগ্নাংশে প্রকাশ করো, সেটা হবে 1 প্লাস 3/5। এই জিনিসটা মাথায় রাখতে হবে, ঠিক আছে। তাহলে যেটা পূর্ণ সংখ্যা হবে, সেটা হবে কি তোমার ভাগফল। ভাগফলটা চলে আসবে কি আকারে? পূর্ণ সংখ্যা আকারে। এটা হচ্ছে ভাগফল, বা যেটা হচ্ছে পূর্ণ সংখ্যা। আর যেটা হচ্ছে আংশিক ভগ্নাংশ আকারে আসবে, সেটার লব যেটা হবে, লব হবে হচ্ছে তোমার ভাগশেষ, ঠিক আছে। আর যেটা হর হবে এই আংশিক ভগ্নাংশের, সেটা হবে তোমার ভাজক, ঠিক আছে। এই জিনিসটা মাথায় রাখলে তুমি বড় বড় আংশিক ভগ্নাংশ সলভ করতে পারবা ইনশাল্লাহ, ঠিক আছে। আচ্ছা, এখন আমরা আমাদের ফার্স্ট টাইপ দেখবো, হ্যাঁ। ফার্স্ট টাইপ আমাদের টাইপ 1, সেটা কি বলছে? যখন হরে বাস্তব ও একঘাত বিশিষ্ট, একঘাত মানে কি পাওয়ার হবে 1, বাস্তব এবং একঘাত বিশিষ্ট উৎপাদক থাকে, কিন্তু সেগুলোর কোনো পুনরাবৃত্তি হয় না। এই ক্ষেত্রে আমাদের জন্য সলভ করা খুব সহজ। দেখো এখানে আমার হরে আছে কি x-1 ডিভাইডেড বাই x-2, আর উপরে আছে 5x+7। তাহলে উপরে আমার পাওয়ার কত? আমার ঘাত কত উপরে? আমার উপরে হচ্ছে ঘাত দেখো 1, আর নিচে ঘাত কত? এখানে x এর পাওয়ার 1, এখানে x এর পাওয়ার 1, তার মানে হচ্ছে দুটো মিলে হচ্ছে 2। তাহলে এটা কি একটা প্রকৃত ভগ্নাংশ? এই ভগ্নাংশটা হচ্ছে তাহলে প্রকৃত ভগ্নাংশ বা প্রপার ফ্র্যাকশন। দেখো তোমার লবে তোমার হচ্ছে পাওয়ার আছে 1, মাত্রা আছে 1, আর হরের মাত্রা এখানে 1, এখানে 1, দুইটা মিলে হচ্ছে 1 প্লাস 1 ইকুয়ালস 2। তার মানে এই ভগ্নাংশটা একটা প্রকৃত ভগ্নাংশ বা প্রপার ফ্র্যাকশন। যখন এরকম প্রপার ফ্র্যাকশন থাকবে, তখন আমার জন্য এই প্রবলেম সলভ করা খুব সহজ। সেটা হচ্ছে কি, আমার যে ফাংশনটা আছে x-1, x-2, এটা শুধুমাত্র কিন্তু এই টাইপ 1 এর ক্ষেত্রে। টাইপ 1 এর ক্ষেত্রে কি হবে? সিম্পল, একটা অভেদক সাইন আনবা, দেন দুইটা ভগ্নাংশ ক্রিয়েট হবে, x-1 প্লাস x-2। কিন্তু উপরে কি হবে সেটা কিন্তু আমরা জানি না, ঠিক আছে। উপরে কি হবে সেটা আমাদেরকে বের করতে হবে। তো আমরা ধরে নিচ্ছি একটা হবে a, একটা হবে b।
ঠিক আছে? কারণ হচ্ছে উপরে কি হবে এটা আমরা এখনো জানি না। ডিভাইড করলে এটা হচ্ছে আমরা ক্যালকুলেশন করে বের করব। ঠিক আছে? এটাকে তুমি ১ নং সমীকরণ দাও। এটাকে কি করছো তুমি? ১ নং সমীকরণ দিয়েছো। এখন এই নাম্বার 1 ইকুয়েশন এ তোমাকে যেটা করতে হবে, মূল যে ফাংশনটা ছিল সেটার হরে বা ডিনোমিনেটরে যেই রাশি ছিল সেটা দিয়ে হচ্ছে এই যে ইকুয়েশনটা আছে, এই যে সমীকরণটা আছে সেটাকে মাল্টিপ্লাই করতে হবে, গুণ করতে হবে। তার মানে হচ্ছে ইকুয়েশন আ মাল্টিপ্লাইং মাল্টিপ্লাইং ইকুয়েশন 1 বাই x minus 1 into x minus 2। তাহলে এখানে থাকে হচ্ছে 5x প্লাস 7, এদিকে থেকে a into x minus 2 প্লাস b into x minus 1। এটা ২ নং সমীকরণ। এখন আমাদেরকে এই ২ নং সমীকরণ থেকে হচ্ছে b এবং a এর মান বের করতে হবে। ঠিক আছে? তো আমাদের ২ নং সমীকরণ আমরা নিউ পেজে লিখি। 5x plus 7 5x plus 7 equal a into x minus 2, এটা অভেদক সাইন দেই। a into x minus 2 প্লাস b into x minus 1। আচ্ছা, এখানে অভেদক চিহ্নটা আমরা কেন দিচ্ছি জানো? কারণ হচ্ছে এই সমীকরণে দেখো, বাম পক্ষেও x, ডান পক্ষেও x, উভয় পক্ষেই x। ঠিক আছে? এইজন্য হচ্ছে আমরা অভেদক দিচ্ছি। কারণ হচ্ছে এখানে আমরা চাইলে x এর মান ইচ্ছামত নিতে পারবো। উভয় পক্ষে ইচ্ছামত x এর মান আমরা নিতে পারবো। ঠিক আছে? এটা হচ্ছে আমার ২ নং সমীকরণ। এখন ২ নং এ তুমি যদি x সমান 2 বসাও তাহলে কি হয় দেখো? তাহলে এখানে আসে হচ্ছে 5 into 2 plus 7, এখানে আসে a into 2 minus 2 plus b into 2 minus 1। তাহলে এখানে আসে দেখো ৫ দুগুণ ১০ যোগ ৭ ১৭, এখানে আসে হচ্ছে 0 আর এখানে আসে হচ্ছে b। তাহলে b সমান হচ্ছে কি ১৭। তাহলে আমরা b এর মান পেয়ে গেছি, রাইট? আমরা b এর মান পেয়ে গেছি। এবার একই সঙ্গে ২ এ আমরা হচ্ছে x সমান 1 নিব। অর্থাৎ মেইন ঘটনা হচ্ছে আমরা হচ্ছে a এর সহগকে একবার 0 করব, একবার b এর সহগকে 0 করব। তো প্রথমবার a এর সহগকে আমরা 0 করছি। এজন্য দেখো x - 2 = 0 ধরে নিছি। কারণ এটা a এর সহগ। x - 2 = 0 যদি হয়, এটাও যদি 0 হয় তাহলে x সমান হবে কি 2। x সমান 2 নিছি ফার্স্ট টাইম। সেকেন্ড টাইম x - 1 কে আমরা 0 নিব। কারণ b এর সহগকে এবার 0 করব আমরা। তাহলে x - 1 যদি 0 হয় তাহলে এখানে আবার x ইকুয়ালস ২ নং এ x ইকুয়ালস আমরা এবারে 1 নিব। তো 1 যদি নেই তাহলে কি হয় দেখো, 5 into 1 plus 7 equals হচ্ছে a into 1 minus 2 plus b into 1 minus 1। তাহলে কি আসে দেখো, 5 plus 7 equals 12 equals minus a। তাহলে a equals হচ্ছে minus 12। তাহলে বেসিক্যালি এটাই আমাদের অ্যান্সার। তাহলে আমরা এখন কি করব? আমরা হচ্ছে a আর b এর মান আমাদের যে উদ্দিষ্ট ইকুয়েশন ছিল সেখানে বসায় দেব। এটা হচ্ছে আমাদের ইকুয়েশন ছিল। তাহলে a এর মান ছিল, আমি একটু ডিফারেন্ট কালার নেই তাহলে হচ্ছে বুঝতে ভালো হবে। ওকে, 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 হ্যাঁ। আমাদের উদ a ছিল হচ্ছে a পেয়েছি আমরা -12। তাহলে এখানে আসবে -12 ডিভাইডেড বাই x - 1 প্লাস আমরা b এর মান পেয়েছি 17 তাহলে 17 ডিভাইডেড বাই x - 2। এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। ঠিক আছে? এটা হচ্ছে আমাদের আ আংশিক ভগ্নাংশ। তোমরা যোগ বিয়োগ করে দেখো। অ্যান্সার এক্সাক্টলি এটাই আসবে। মানে আমাদের যে মেইন ইকুয়েশনটা ছিল, মেইন ফাংশনটা ছিল, আমরা কিন্তু এই ২ টা ফ্র্যাকশনকে, এই ২ টা ভগ্নাংশকে যোগ করলে আমরা কিন্তু মূল ভগ্নাংশটা পাবো। ঠিক আছে? ওকে। এখন এখন যে উদাহরণটা আছে, এটা কিন্তু একই টাইপের, সেম টাইপের প্রবলেম। এটা তোমরা নিজেরা একটু ট্রাই করবা। তার আগে আমি একটা জিনিস দেখিয়ে দিচ্ছি যে এটা কিভাবে তোমরা ভাঙবা। ঠিক আছে? কারণ এখানে ৩ টা হরের মধ্যে ডিনোমিনেটরে ৩ টা আলাদা, আলাদা পোরশন আছে, ভাগ আছে।
এটা কিন্তু সিম্পল। তোমার কাছে ৩ টা থাকুক বা ১০ টা থাকুক, সেম ভাবে করবা। যদি এরকম একটা প্রকৃত ফাংশন থাকে। প্রকৃত ফাংশন থাকে যেখানে হচ্ছে এখানে x এর কোনো পাওয়ার নেই। আবার এখানে মানে কোনো পাওয়ার থাকবে না আলাদা। ঠিক আছে? কোনো রিপিটেশন ও থাকবে না। পাওয়ার থাকা মানে কি রিপিটেশন থাকা। এখানে কোনো রিপিটেশন থাকবে না এবং এটা প্রকৃত ভগ্নাংশ হবে। সেক্ষেত্রে সিম্পল হর যতগুলো আছে ততগুলো আলাদা, আলাদা আংশিক ভগ্নাংশ তৈরি করবা। তারপর হচ্ছে এখানে A, B, C, D যা ব্লা, ব্লা, ব্লা যা সম্ভব তোমরা হচ্ছে এটা নিয়ে কি করবা? এরকম একটা আংশিক ভগ্নাংশের ইকুয়েশন তৈরি করবা। তারপর যেটা করবা, এই যে ইকুয়েশন তৈরি হয়েছে, এই ইকুয়েশনকে মাল্টিপ্লাই করতে হবে। মাল্টিপ্লাই করতে হবে কি? কার মাধ্যমে? মাল্টিপ্লাইং 1 বাই এই যে মেইন ফ্র্যাকশন ছিল সেটার যে হর আছে, সেই হর দিয়ে বা যে ডিনোমিনেটর আছে সেটা দিয়ে x minus 1 into x minus 2 into x minus 3 যদি তুমি এভাবে মাল্টিপ্লাই করো তাহলে কি আসে এখানে দেখো x plus 5 এখানে থাকবে a into x minus 2 into x minus 3 plus b into x minus 1 into x minus 3 plus c into x minus 1 plus into x minus 2 এটা হচ্ছে ইকুয়েশন 2 এবার তুমি একবার x equals 2 নিবে যদি x equals 2 নাও তাহলে কি হয় দেখো a ও 0 হয় c ও 0 হবে x equals 1 নাও তাহলে কি হবে একবার b ও 0 হবে c ও 0 হবে x equals 3 নাও তাহলে a 0 হবে b 0 হবে তাহলে দুইটা 0 হবে একটা থাকবে তার মানে এভাবে তোমরা তিনবার এরকম আইটারেশন করে কিন্তু তোমরা a b আর c এর মান পাবা তখন এখানে জাস্ট a b আর c এর মান বসিয়ে দেবে এটা ছিল সবচেয়ে বেসিক টাইপের জিনিস ঠিক আছে এটা ছিল সবচেয়ে বেসিক টাইপের একটা পার্শিয়াল ফ্র্যাকশন প্রকাশ করে এবার আমরা নেক্সট টাইপে যাব নেক্সট টাইপ এটা একটু ডিফিকাল্ট একটু কাহিনী আছে এখানে ঠিক আছে একটু কিছু জিনিস আমাদেরকে বোঝা লাগবে ঠিক আছে আচ্ছা এই টাইপটাতে কি বলছে দেখো যখন লবের ঘাত হরের ঘাত অপেক্ষা বৃহত্তর অথবা সমান হয় অর্থাৎ এইখানে এটা কি হবে একটা অপ্রকৃত ভগ্নাংশ বা ইমপ্রপার ফ্র্যাকশন তখন লবকে হর দ্বারা ভাগ করে লবের ঘাত অপেক্ষা ক্ষুদ্রতর করতে হবে তখন কি করতে হবে লবকে হর দ্বারা ভাগ করতে হবে ভাগ করলে ডেফিনিটলি একটা কি আসবে একটা পূর্ণ সংখ্যা আসবে আর বাকিগুলো পার্শিয়াল ফ্র্যাকশন আসবে আংশিক ভগ্নাংশ আসবে তো আমরা এটার জন্য একটা এক্সাম্পল নিতে পারি যেমন মনে করো যে এক্স কিউব ডিভাইডেড বাই এক্স স্কোয়ার মাইনাস 16 দেখো এখানে কিন্তু আমার লব বা নিউমেরেটরের ঘাত বা তোমার হচ্ছে মাত্রা হরের বা ডিনোমিনেটরের মাত্রা বা ঘাতের চেয়ে বেশি ঠিক আছে তার মানে এটা হচ্ছে একটা অপ্রকৃত ভগ্নাংশ অপ্রকৃত ভগ্নাংশ ঠিক আছে তো এই ক্ষেত্রে আমাদের কি বলছে আমাদের থিওরেম যে যখন লবের ঘাত হরের ঘাত অপেক্ষা বৃহত্তর বা সমান হবে তখন লবকে হর দ্বারা ভাগ করে লবের ঘাত অপেক্ষা ক্ষুদ্রতর করতে হবে। অর্থাৎ আমাকে সিম্পল কথা এত পেঁচায় লাভ নেই আমাকে হর দিয়ে লবকে ভাগ করতে হবে তাহলে হর হচ্ছে আমার এক্স স্কোয়ার মাইনাস 16 আমার লব হচ্ছে এক্স কিউব যদি আমি ভাগ করি তাহলে এখানে আসে কি এক্স ঠিক আছে এক্স দিয়ে এক্স যদি ভাগফল হয় তাহলে দেখো এখানে আমার থাকবে এক্স কিউব মাইনাস 16 এক্স এখানে এক্স 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 কিউব কাটা কারণ এখানে যেহেতু আমরা মাইনাস করছি আর এখানে থাকবে হচ্ছে 16 এক্স তা আমরা এর আগে কিন্তু দেখেছিলাম যখন এরকম একটা আমরা আহ ভাগ করি তখন কি হয় যদি ইমপ্রপার ফ্র্যাকশন তৈরি হয় সেক্ষেত্রে আমার যেটা তৈরি হবে সেটা হচ্ছে যে বেসিক্যালি এক্স হচ্ছে এখানে কি বেসিক্যালি পূর্ণ সংখ্যাটা ঠিক আছে এক্স হচ্ছে পূর্ণ সংখ্যা প্লাস ভাগশেষ ডিভাইডেড বাই ভাজক ঠিক আছে এই একটা জিনিস আমরা কিন্তু একটু আগে শিখছিলাম
আশা করি মনে আছে সবার। ঠিক আছে? আমি যদি দেখাই কোথায় শিখছিলাম। ওকে, আই থিংক এখানে। হ্যাঁ, এই যে। এখানে কিন্তু এটা দেখছিলাম না। মনে আছে? যে যখন তুমি এরকম একটা ইম্প্রপার ফ্র্যাকশনের হর দ্বারা লবকে ভাগ করবা তখন একটা পূর্ণ সংখ্যা আসবে। আরেকটা সংখ্যা আসবে যেটা হচ্ছে কি এই যে ভাগ করছো তুমি এইটার ভাগশেষ উপরে থাকবে ডিভাইডেড বাই ভাজক। এটা হচ্ছে এই আংশিক ভগ্নাংশটা। ঠিক আছে? আর পূর্ণ সংখ্যা হবে কোনটা? ভাগফলটা। ঠিক আছে। তাহলে আমরা আবারও মেইন প্রবলেমে চলে যাই। ওকে, আই থিংক হিয়ার ওকে। তো এইটা হচ্ছে মূল ঘটনাটা। আমাদেরকে এটাই করতে বলছে এখানে। ঠিক আছে? এখন তুমি চাইলে এটাকে আরো ভাগ ভাগ করতে পারো, ছোট করতে পারো। x প্লাস 16x প্লাস x প্লাস 4 প্লাস 16x ডিভাইডেড বাই x মাইনাস 4। ঠিক আছে? এটাকে আরো ভাঙা লাগবে। ঠিক আছে? তো এইটাই এখানে বলছে। এই কথাটাই কিন্তু এখানে বলছে। ঠিক আছে? এই কথাটাই এখানে বলছে। এখন বড়, বড় যখন তোমার ফ্র্যাকশন থাকবে, যেমন এটা ছোট একটা ফ্র্যাকশন ছিল। ছোট একটা অপ্রকৃত ভগ্নাংশ। বাট এইটার মতো যখন অপ্রকৃত ভগ্নাংশ আসবে যে x মাইনাস 1, আমরা এটাও দেখি। x মাইনাস 1 ইনটু x মাইনাস 5, ডিফারেন্ট কালার নেই। x মাইনাস 1 ইনটু x মাইনাস 5 ডিভাইডেড বাই x মাইনাস 2, x মাইনাস 2 ইনটু x মাইনাস 4। এটাতে দেখো আমার এটা ইমপ্রপার ফ্র্যাকশন কেন? কারণ হচ্ছে লব এবং হরের ঘাত অথবা মাত্রা সেম। ঠিক আছে? এজন্য হচ্ছে এটা ইমপ্রপার ফ্র্যাকশন বা অপ্রকৃত ভগ্নাংশ। তো আমি যদি এই ভগ্নাংশটাকে এক্সপান্ড করি তাহলে কি আসে দেখি। এখানে আসে এক্স স্কোয়ার, এখানে মাইনাস এক্স আর হচ্ছে মাইনাস 5x তাহলে মাইনাস 6x। আচ্ছা, এক্ষেত্রে নিয়ম হচ্ছে কি জানো? আচ্ছা, ঠিক আছে। ওকে, ওকে। আমরা আগে আগে এটাকে আগে এটাকে এক্সপান্ড করি। আর এটাই থাকবে হচ্ছে 5। আর ডিনোমিনেটরে বা হরে থাকবে হচ্ছে এক্স স্কোয়ার, এখানে আসে মাইনাস 2x, মাইনাস 4x তাহলে মাইনাস 6x আর হচ্ছে 8। ঠিক আছে? তাহলে এটা হচ্ছে আমার মানে আমাদেরকে এই জিনিসটা আনতে হবে আরকি। ঠিক আছে? তো এখন আমরা যেটা করতে পারবো, আমাদের যদি আংশিক ভগ্নাংশ বের করতে হয়, সেক্ষেত্রে নিয়ম হচ্ছে দেখো এক্স স্কোয়ার মাইনাস 6x প্লাস 8 হরের মতো থাকবে। উপরে তুমি একটা হর নিবা। মানে লবের মধ্যে লবের যেই জায়গা আছে সেখানে তুমি একটা হর নিবা। এটাই কিন্তু আমরা ভাগের ক্ষেত্রে করি। দেখো মনে করো 5 8 ভাগ করতেছো তুমি। তার মানে কি দেখো 5 দিয়ে 8 কে ভাগ করা মানে এরকম, তাই না? তার মানে এখানে দেখো ৫ একে ৫, এখানে ৩। আমরা কি করতেছি এখানে দেখো। আমরা নিচেও ৫ নিছি, উপরেও ৫ নিছো। আর তুমি এই যে ভাগফলটা আছে এটা কিন্তু ৫ এর সাথে গুণ করছো। আর এইটার সাথে যোগ করছো কি তুমি ভাগশেষকে প্লাস 3। এখানেও এটাই করব আমরা। ঠিক আছে? ভাগ মানে কিন্তু এটাই বেসিক্যালি। ভাগ মানে এটাই। তো এখন আমার দেখো আমার যদি এই ১ম এবং ২য় টার্ম মিলাতে হয় আমি কিন্তু 1 যোগ করলেই হয়। মানে 1 গুণ করলেই হয়। এই লবের যেই মানে হর এবং লবের মধ্যেকার যেই তোমার হচ্ছে রিলেশন আছে সেখানে দেখো যে নিচেও x স্কয়ার মাইনাস 6x উপরে x স্কয়ার মাইনাস 6x। মানে এখানে 1 গুণ করলে কিন্তু আমার মানে মোটামুটি আমার মিলে যাচ্ছে। এখন এক্সট্রা কি এড করতে হবে আমার দেখো। আমার নিচে আছে +8, আমার কনস্ট্যান্ট আছে +8, উপরে আছে +5, তার মানে উপরে একটা 3 যোগ করতে হবে আমার। ঠিক আছে? এখান থেকে তুমি কি লিখতে পারো দেখো 1 ডিভাইডেড বাই x স্কয়ার মাইনাস 6x প্লাস 8 প্লাস 3 বাই x স্কয়ার মাইনাস 6x প্লাস 8। এইটা মোটামুটি একটা ঘটনা। আচ্ছা সরি, এখানে একটা ভুল হয়েছে আমার। সেটা হচ্ছে দেখো এইটা আর এটা কাটা চলে যাবে। ১ম যে ফ্র্যাকশন হবে এখানে, তাহলে এখানে থাকবে হচ্ছে শুধুমাত্র 1। ঠিক আছে? তাহলে 1 প্লাস বাকি কাহিনী। ঘটনা হচ্ছে এটা। তাহলে এটাকে 1 ই হবে সবসময়। তোমাদের বইতে দেখবা যে আ ম্যাথে ডাইরেক্ট 1 লিখে ফেলছে। কিন্তু সব ম্যাথের ক্ষেত্রে 1 হবে না। সব ম্যাথের ক্ষেত্রে কিন্তু এটা 1 হবে না। যেমন মনে করো আমি একটা এক্সাম্পল যদি নেই, 2x স্কয়ার প্লাস x ডিভাইডেড বাই
এক্স স্কোয়ার প্লাস এক্স মাইনাস টু। এই ক্ষেত্রে, হ্যাঁ? এক্ষেত্রে কি এটা মানে আমার প্রথম টার্মটা 1 আসবে? কনস্ট্যান্ট টার্মটা? না। কিরকম দেখি আমরা। নিচে এক্স স্কোয়ার প্লাস এক্স মাইনাস টু, উপরে আমি এক্স স্কোয়ার প্লাস এক্স মাইনাস টু নেব। এটাকে দেখো, এটা আর এটা মিলাতে হলে আমার বেসিক্যালি কি করতে হচ্ছে দেখো। ঝামেলাটা কোন জায়গায় দেখো, আমার উপরে কিন্তু টু এক্স স্কোয়ার, রাইট? তার মানে আমাকে এখানে একটা টু নিতে হবে। একটা টু নিতে হবে। এর উপরে আসে টু এক্স স্কোয়ার প্লাস টু এক্স, বাট নিচে আছে শুধু এক্স, তার মানে একটা এক্স বাদ যাবে। উপরে মাইনাস ফোর, নিচে মাইনাস টু, তাহলে একটা প্লাস টু অ্যাড করতে হবে। আহ মাইনাস ফোর, ওই দিকে উপরে, আর নিচে মাইনাস টু। আচ্ছা, এখানে যেহেতু কোনো মানে কনস্ট্যান্ট টার্ম নেই লবে, সুতরাং এখানে হচ্ছে আমাকে এটা জিরো বানাইতে হবে, হ্যাঁ? আমাকে লবে এটাকে জিরো বানাইতে হবে। তাহলে কি করতে হবে দেখো, নিচে আছে তোমার মাইনাস টু, উপর আছে প্লাস মাইনাস ফোর। ঠিক আছে, এখন আমি কত অ্যাড করলে উপরে জিরো হয়? প্লাস ফোর অ্যাড করলে জিরো হবে। তাহলে দেখো, এখানে কিন্তু আমার কনস্ট্যান্ট টার্মটা আসতে আসতে টু। ঠিক আছে, টু প্লাস মাইনাস এক্স ডিভাইডেড বাই এক্স স্কোয়ার প্লাস এক্স মাইনাস টু প্লাস ফোর ডিভাইডেড বাই এক্স স্কোয়ার প্লাস এক্স মাইনাস টু। ঠিক আছে, এখন এগুলো একটু মাথার উপর দিয়ে যেতে পারে। আর তোমরা ভিডিওটা বারবার দেখবে ইনশাআল্লাহ, তাহলে আশা করি বুঝতে পারবা। তারপর না বুঝতে পারলে আমাদের কমেন্ট সেকশন আছে, আমাদের হোয়াটসঅ্যাপ আছে, তোমরা যে কোনো টাইমে আমাদেরকে নক করে ইনশাআল্লাহ জিনিসগুলো বুঝে নিতে পারবে। তার মানে হচ্ছে এখানে আমাদেরকে প্রথমে কনস্ট্যান্ট টার্মটা বের করতে হবে, হ্যাঁ? তো এখানে বোঝা যাচ্ছে যে এখানেও আছে এক্স স্কোয়ার, এখানেও আছে এক্স স্কোয়ার, লব এবং হর উভয় জায়গাতে এক্স স্কোয়ার। তার মানে এক্স স্কোয়ারের যে সহগগুলো আছে, অর্থাৎ আমার সর্বোচ্চ ঘাতযুক্ত যে পদ, সেটার যে সহগগুলো আছে সেগুলোকে আমরা মানে একটা থেকে একটা ডিভাইড করতে হবে। লবের যে সহগ ডিভাইডেড বাই হরের যে সহগ। ঠিক আছে, তাহলে এখানে এখানে আছে ওয়ান, এখানে আছে ওয়ান, তার মানে আমার এখানে চলে আসবে ডিরেক্ট ওয়ান। ওয়ান। এবার বাকিটা হচ্ছে আগের যে প্রকৃত ভগ্নাংশ ছিল সেই সিস্টেমে করতে হবে। তাহলে এখানে আসবে এক্স মাইনাস টু, এখানে আসবে প্লাস এক্স মাইনাস ফোর। তাহলে এখানে আমরা নিব এ, এখানে নিব বি। এটাকে তুমি ১ নং ইকুয়েশন নাও। ঠিক আছে? এবার কি করব? আগের মতই মাল্টিপ্লাই করতে হবে ডিনোমিনেটর দ্বারা বা হর দ্বারা পুরো ইকুয়েশনকে মাল্টিপ্লাই 1 উইথ x মাইনাস 2 ইনটু x মাইনাস 4। তাহলে দেখো এখানে আসে কি? এখানে আসে x মাইনাস 1 ইনটু x মাইনাস 5 অভেদক সাইন। আহ হ্যাঁ, আর এখানে আসে x মাইনাস 2 ইনটু x মাইনাস 4 প্লাস a ইনটু x মাইনাস 4 প্লাস b ইনটু x মাইনাস 2। ঠিক আছে, ইকুয়েশন 2। এবার এই ইকুয়েশন 2 এ আমাদেরকে একবার নিতে হবে 4x ইকুয়ালস 4, একবার নিতে হবে x ইকুয়ালস 2। তাহলে আমরা এই যে ইকুয়েশনটা আছে সেটা এখানে লিখি। x মাইনাস 1 ইনটু x মাইনাস 5, এখানে আসে x মাইনাস 2 ইনটু x মাইনাস 4, x মাইনাস 2 ইনটু x মাইনাস 4 প্লাস a ইনটু x মাইনাস 4, a ইনটু x মাইনাস 4 প্লাস b ইনটু x মাইনাস 2, b ইনটু x মাইনাস 2। তাহলে এটা হচ্ছে আমার ইকুয়েশন 2। তাহলে ইন ইকুয়েশন 2 আমরা কি করতে হবে? ইকুয়েশন 2 তে x ইকুয়ালস প্রথমে নিতে হবে আমাকে 2, কারণ আমি এখানে b কে 0 বানাবো, মানে b এর যে সহগ সেটাকে 0 বানাবো, তাহলে আমি a এর মান পাবো। তাহলে কি হয় দেখো, এখানে আসে 2 মাইনাস 1 ইনটু 2 মাইনাস 5 ইকুয়াল এখানে 0 প্লাস a ইনটু মাইনাস 2। তাহলে মাইনাস 2a ইকুয়ালস হচ্ছে এখানে 1, এখানে মাইনাস 3, মাইনাস 3। তাহলে a ইকুয়ালস 3/2। এটা হচ্ছে আপনার ইকুয়েশন। সরি, এটা হচ্ছে আমাদের একটা সলিউশন, মানে একটা অ্যান্সার। এবার একই সঙ্গে 2 তে আমরা
এবার 2 তে আমরা যেটা করব x ইকুয়ালস 4 নেব। ঠিক আছে? x ইকুয়ালস যদি 4 নেই আমরা তাহলে হয় কি 4 মাইনাস 1 ইনটু 4 মাইনাস 5 ইকুয়ালস 4 মাইনাস 2 ইনটু 4 মাইনাস 4 মানে এটা 0 হয়ে গেছে। প্লাস a ও 0 হয়ে যাবে। আর b ইনটু 4 মাইনাস 2 তাহলে এখানে আসে হচ্ছে 3 ইনটু মাইনাস 1 মাইনাস 3 আর এখানে আসে হচ্ছে 2b। তাহলে b ইকুয়ালস আসবে এখানে মাইনাস 3/2। এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। এবার আর বি এর মান আমরা হচ্ছে জাস্ট এই ১ নং ইকুয়েশনে বসিয়ে দেব। তাহলে আমাদের পার্শিয়াল ফ্র্যাকশন বা আংশিক ভগ্নাংশ পেয়ে যাব। ঠিক আছে? ঠিক আছে। ওকে, সরি। আচ্ছা। এখন আরেকটা তোমাকে আংশিক ভগ্নাংশ প্রকাশ করতে বলছে, হ্যাঁ? তো এইটা বেসিক্যালি মানে আগের টাইপিং, আগের মতোই সলভ করতে হবে। এটাও একটা ইমপ্রপার ফ্র্যাকশন বা হচ্ছে অপ্রকৃত ভগ্নাংশ। এখানে আমাদের কি করতে হবে? সিম্পল কথা। এখানে আমাদেরকে আগে কনস্ট্যান্টটা বের করে নিতে হবে, হ্যাঁ? কনস্ট্যান্ট কত হবে সেটা আগে বের করতে হবে। দেখো এখানে এক্স কিউবের উপরে আছে কি 2x কিউব, নিচে আছে কি দেখো শুধু এক্স কিউব। ঠিক আছে? আমরা শুধু এক্স কিউবের যেই সহগ আছে সেটাকে সমীকৃত করছি। তাহলে এক্স কিউব কাটা থাকছে 2। তাহলে আমাদেরকে এখানে নিয়ে আসতে হবে 2 প্লাস এবার বাকিটা আমরা যেভাবে করছি সেভাবে x মাইনাস 1 প্লাস x মাইনাস 2 প্লাস x মাইনাস 3 এখানে আসবে a, এখানে আসবে b, এখানে আসবে c। এখন আমরা কি করতে হবে? এটাকে ইকুয়েশন 1 ধরতে হবে। ইকুয়েশন 1 কে এবার কি করতে হবে? মাল্টিপ্লাইং মাল্টিপ্লাইং 1 উইথ x minus 1 into x minus 2 into x minus 3 মাল্টিপ্লাই করলে আমার কি আসবে এখানে দেখো এখানে থাকবে 2x কিউব, এখানে আসবে আমার 2 into x minus 1 into x minus 2 into x minus 3 প্লাস এখানে আসবে a into x minus 2 into x minus 3 প্লাস b into x minus 1 into x minus 3 আর এদিকে আসবে c into x minus 1 into x minus 2। এটা হচ্ছে ইকুয়েশন 2। এখন ইকুয়েশন 2 তে দেখো আমাদেরকে কিন্তু কি করতে হবে? এখানে যেহেতু ৩ টা আমাদের ভেরিয়েবল আছে a b c, আমাদেরকে যেকোনো ২ টাকে 0 বানাইতে হবে। তাহলে দেখো আমি যদি x = 2 নিই তাহলে a আর c 0 হচ্ছে। থাকছে শুধু b। আবার আমি যখন x = 3 নেব তখন b এবং হচ্ছে a 0 হবে, থাকবে c। সেখান থেকে তুমি c বের করবা। যখন আমি x = 1 নেব তখন কি হবে দেখো b আর c যাবে, a থাকবে। তাহলে আমরা ফার্স্টে x = 1 নিয়ে দেখি। ইকুয়েশন 2 তে আমি যদি x = 1 নেই তাহলে কি হয়? এখানে থাকে হচ্ছে 2, এখানে আসে হচ্ছে 2, এটা 0 হয়ে যাবে। এটা যেকোনো অবস্থাতেই 0 হবে, হ্যাঁ? 1, 2, 3 যেটাই নাও তুমি এটা 0 হবে। এখানে আসবে a into 1 minus 2, 1 minus 3 বাকি দুটো 0 হবে। ঠিক আছে? তাহলে হচ্ছে এখানে থাকে -1 -2 তাহলে 2a ইকুয়ালস হচ্ছে 2 তাহলে a ইকুয়ালস হচ্ছে 1। তাহলে আমরা a এর একটা মান পেয়েছি। ঠিক আছে? ওকে। এবার যদি আমরা x ইকুয়ালস 2 নিই তাহলে কি হয় দেখি। x ইকুয়াল যদি 2 নেই তাহলে কি হয়? ইকুয়েশন 2 তে আমরা কি করছি এবার x ইকুয়ালস 2 নিচ্ছি। তাহলে 2x কিউব 2 কিউব 2 ইনটু 2 কিউব ইকুয়ালস এটা 0 হয়ে যাবে। ঠিক আছে? যেহেতু x মাইনাস 2 আছে তাহলে এখানে 2 মাইনাস 2 0 হবে। তো এই পুরো জায়গাটা পুরো অংশটা 0 হবে। এখানে a ও 0 হয়ে যাবে। এখানে আমার c ও 0 হবে। শুধু থাকবে b। তাহলে b ইনটু 2 মাইনাস 1 b ইনটু 2 মাইনাস 1 ইনটু 2 মাইনাস 3 2 মাইনাস 3 তাহলে এখানে কি থাকে দেখো
2 ইনটু 8 ইকুয়ালস p ইনটু -1। তার মানে হচ্ছে আমার p হবে কি? আমার p হচ্ছে এখানে -1, এখানে এখানে 60, তাহলে -60। ঠিক আছে? ওকে। তাহলে আমরা a ও পেয়েছি, b ও পেয়েছি। এবার c বের করতে হবে। এখন যখন c বের করতে হবে তখন দেখো c এর মধ্যে 1 আর 2 আছে। তার মানে আমাকে 3 নিতে হবে। তাহলে x ইকুয়ালস 3 নেব আমরা এবার। ডিফারেন্ট কালার নিলাম একটা। তাহলে ২ নং ইকুয়েশনে x ইকুয়ালস 3 নিয়ে পাই। ঠিক আছে? ওকে। 2 ইনটু x কিউব, 2 ইনটু 3 কিউব, 2 ইনটু 3 কিউব ইকুয়ালস, এবার a আর b 0 হবে, এটাও 0 হবে। মানে প্রথম যে অংশটা সেটাও 0 হবে। a ও 0 হবে, b ও 0 হবে, c থাকবে। c ইনটু 3 মাইনাস 1, 3 মাইনাস 2। c ইনটু 3 মাইনাস 1, 3 মাইনাস 2। তাহলে এখান থেকে 2 ইনটু এটা 27 ইকুয়ালস, এখানে 2 এখানে 1, তাহলে 2c। 2 2 কাটা, c সমান 27। তাহলে আমরা দেখো p ও পেয়েছি, c ও পেয়েছি, আমরা a ও পেয়েছি। এই ৩ টা ভ্যালু আমরা ইকুয়েশন 1 এ বসিয়ে দিব। তাহলে আমরা আমাদের যে প্রয়োজনীয় আংশিক ভগ্নাংশ ছিল সেটা পেয়ে যাবো ইনশাআল্লাহ। ক্ষণিক আলোকে যে প্রয়োজনীয় আংশিক ভগ্নাংশ ছিল সেটা পেয়ে যাবো ইনশাআল্লাহ। ইন জেনারেল কেসে এটা কি বেসিক্যালি আমাদের হচ্ছে একটা আ আচ্ছা, এখন দেখো আমাদের টাইপ 3 কি বলছে? যখন হরে বাস্তব ও একঘাত বিশিষ্ট উৎপাদক থাকে এবং সেগুলোর কয়েকটি পুনরাবৃত্তি হয়। যখনই পুনরাবৃত্তি হবে তখন কিন্তু আমাদের টাইপটা চেঞ্জ হয়ে যাবে। আমাদের প্রবলেম সলভিং অ্যাপ্রোচটা সেম থাকবে না আগের মতো। এটা একটু ডিফারেন্ট হবে, হ্যাঁ? তো এটা তুমি চাইলে কিন্তু এই হর ডিভাইডেড বাই লব এটা করেও সলভ করতে পারো। বাট এখানে কিছু একটা ট্রিক আছে। যে ট্রিকটা যদি আমরা ইউজ করি আমাদের জন্য এই টাইপের প্রবলেম সলভ করা খুব সহজ হবে। সেই ট্রিকটা কি? সেই ট্রিকটা কি? ট্রিকটা হচ্ছে কি, এইসব ক্ষেত্রে এটা কি প্রপার ফ্র্যাকশন নাকি ইমপ্রপার ফ্র্যাকশন? এটা ডেফিনিটলি একটা ইমপ্রপার ফ্র্যাকশন। কারণ সরি, প্রপার ফ্র্যাকশন। কারণ হচ্ছে উপরে হচ্ছে 1 ঘাত, নিচে হচ্ছে 3। তার মানে এটা হচ্ছে প্রকৃত ভগ্নাংশ অথবা প্রপার ফ্র্যাকশন। তো প্রপার ফ্র্যাকশন মানে কি? আমাদের এখানে কিন্তু মানে ওই যে শুরুতে যে 1, 2, 3 নেওয়া লাগতো ডিভাইড করে, সেটা নেওয়া লাগছে না। আমাকে এখানে কোনো কনস্ট্যান্ট টার্ম নেওয়া লাগছে না। আমি কি করতে পারি তাহলে দেখো? x মাইনাস 2 এটা নিয়ে কোনো ঝামেলাই নেই। ঠিক আছে? x মাইনাস 2 উপরে a চলে আসবে। আবার x মাইনাস 1 হোল স্কয়ার একটা আছে, রাইট? এখন দেখো এইটাকে আমরা কি করতে পারি? এই x মাইনাস 1 হোল স্কয়ার কে আমরা কি করতে পারি? এখন x মাইনাস 1 হোল স্কয়ার এটাকে তোমাদের মাথায় আসতে পারে যে আমরা একটা কাজ করতে পারি। x মাইনাস 1 আবার এদিকেও x মাইনাস 1, এখানে b এখানে c। কিন্তু দেখো এটা যোগ করলে কি আমার আগের ভগ্নাংশ আসার সম্ভাবনা আছে? নেই। কারণ হচ্ছে দেখো এটা যখন যোগ করবা তোমার হরে আসবে কি x মাইনাস 1 ইনটু x মাইনাস 2। ঠিক আছে? তার মানে এখানে একটা টার্ম হবে স্কয়ার।
এখানে একটা টার্ম কি হবে? স্কয়ার। একটা x মাইনাস 1 থাকবে, কিন্তু আরেকটা হবে কি x মাইনাস 1 হোল স্কয়ার। ঠিক আছে? ওকে। তাহলে আমার কিন্তু তাহলে হর মিলে গেল। ঠিক আছে? এবার হচ্ছে আমাকে যেটা করতে হবে, এটাকে ইকুয়েশন 1 ধরতে হবে আগের মতো এবার। এক্সাক্টলি আগের মতন। মাল্টিপ্লাইং ইকুয়েশন 1 উইথ হরে যেটা আছে x মাইনাস 1 হোল স্কয়ার x মাইনাস 2। আলহামদুলিল্লাহ। উম, উম। তাহলে এখানে থাকে কি x, আর এদিকে থাকে হচ্ছে a ইন্টু x মাইনাস 1 হোল স্কয়ার প্লাস b ইন্টু x মাইনাস 1 ইন্টু x মাইনাস 2 প্লাস c ইন্টু x মাইনাস 2। এটা হচ্ছে আমার ইকুয়েশন 2। এখন আমরা ইকুয়েশন 2 টা একটু কপি করি, হ্যাঁ? আমরা যদি ইকুয়েশন 2 টা এখানে লিখি, এখানে আসবে হচ্ছে x ইকুয়াল a ইন্টু x মাইনাস 1 হোল স্কয়ার a ইন্টু x মাইনাস 1 হোল স্কয়ার প্লাস b ইন্টু x মাইনাস 1 ইন্টু x মাইনাস 2 b ইন্টু x মাইনাস 1 ইন্টু x মাইনাস 2 প্লাস c ইন্টু x মাইনাস 2। আচ্ছা, এটা হচ্ছে ইকুয়েশন 2। এখন আমাদেরকে একবার a কে 0 করতে হবে, a এর সহগকে 0 করতে হবে, একবার b এর সহগকে করতে হবে, একবার c এর সহগকে করতে হবে। এখন যেহেতু a এর সাথে স্কয়ার আছে, আমরা আপাতত এটাকে স্কিপ করছি। আমরা ১ম এ আ c এর ভ্যালু বের করি। c এর ভ্যালু বের করতে হবে আমাকে ২ নং এ x এর ভ্যালু নিতে হবে 1। যদি নেই তাহলে দেখো কি আসে। আমার বাম পক্ষে আসবে 1, আর রাইট হ্যান্ড সাইডে আসবে এখানে 0। a এর সহগ 0 হয়ে যাবে, b এর সহগ 0 হয়ে যাবে। তাহলে c ইনটু 1 মাইনাস 2। তাহলে আল্টিমেটলি আমার c এর ভ্যালু আসে -1। ওকে। এবার যদি আমি x ইকুয়ালস 2 নেই তাহলে কি হয় দেখি। ২ নং এই আমরা x ইকুয়ালস 2 নেব এখন। x ইকুয়ালস 2 নিলাম। তাহলে দেখো এখানে বাম পক্ষে থেকে 2, ডান পক্ষে আসে কি 2 মাইনাস 1 হোল স্কয়ার মানে হচ্ছে a, প্লাস হচ্ছে এটা 0, এটাও 0। তার মানে আমার a এর ভ্যালু হচ্ছে কি 2। চমৎকার। আমরা a আর c পেয়ে গেছি। এবার b বের করতে হবে। রাইট? এবার আমাদেরকে b বের করতে হবে। b কিভাবে বের করা যায়? দেখো আ 1 আর 2 ইউস করে আমরা b বের করতে পারি নাই। তো এজন্য যেটা করতে হবে ২ নং এ আমাদেরকে x স্কয়ার, যেহেতু b এর সহগকে x স্কয়ার এর সহগ সমীকৃত করতে হবে। তাহলে দেখো আমরা আ ২ নং এ x স্কয়ার এর সহগ সমীকৃত করে পাই। কি পাই? এখানে আসবে 0, বাম পক্ষে আসবে 0, আর ডান পক্ষে আসবে b। তাহলে b সমান হবে কি 0। তাহলে আমরা a পাইছি, b পাইছি, c পাইছি। এই ৩ টা তুমি এখানে বসায় দেবে। হ্যাঁ? অর্থাৎ এখানে হরে x মাইনাস 1 নিয়ে কোন ধরনের পার্শিয়াল ফ্র্যাকশন থাকবে না। ঠিক আছে? শুধুমাত্র x মাইনাস 1 হোল স্কয়ার নিয়ে থাকবে। আচ্ছা, এখানে আমরা একটা ছোট্ট ভুল করেছি।
ছোট্ট কিন্তু খুব ক্রুশাল একটা ভুল করেছি। সেইটা হচ্ছে যখন তুমি x স্কয়ার সহগ সমীকৃত করছো, তখন বাম পক্ষে ডেফিনিটলি x স্কয়ার নাই। তাহলে এটা ডেফিনিটলি 0 আসবে। কিন্তু ডান পক্ষে দেখো a এর সাথে কিন্তু x স্কয়ার আছে। তাহলে এখানে a আসবে। আবার p এর সাথেও x স্কয়ার আছে। তাহলে প্লাস p। তাহলে আমরা যদি b বের করতে চাই, b সমান হবে -a, অর্থাৎ b সমান হবে -2। ঠিক আছে? এইবার হচ্ছে তুমি a, b আর c এর ভ্যালু যদি এখানে বসাও, ১ নং এ বসাও, তাহলে তুমি আংশিক ভগ্নাংশ পেয়ে যাবে ইনশাআল্লাহ। আচ্ছা, এইটাও খুব চমৎকার টাইপ। আ নেক্সট কয়েকটা টাইপ কিন্তু এই কাছাকাছি ধরনের। ঠিক আছে? আমাদের টাইপ 5 পর্যন্ত আছে। তো আমরা আ টাইপ 5 পর্যন্ত দেখার পর যেটা করতে হবে, সেটা হচ্ছে আমাদের কিছু হোমওয়ার্ক প্রবলেম দেওয়া হইছে। দেখো, বেশ কিছু হোমওয়ার্ক প্রবলেম দেওয়া হয়েছে। সেগুলো নিজেরা ট্রাই করতে হবে। এটা হচ্ছে ১ম কাজ। হোমওয়ার্ক প্রবলেম গুলো নিজেরা ট্রাই করতে হবে। করার পর আমরা ইনশাআল্লাহ এই ভিডিওর পরবর্তীতেই খুব শীঘ্রই এই বাড়ির কাজের সলিউশন কিভাবে করতে হবে, কিভাবে অ্যাপ্রোচ করতে হবে, সেটা নিয়ে একটা ভিডিও আনবো। তারপর আমরা কি আনবো? আমরা হচ্ছে শর্টকাট নিয়ে একটা ভিডিও আনবো। সুতরাং তোমরা হচ্ছে এই ৩ টা ভিডিও যদি দেখো, ভালোমতো প্র্যাকটিস করো, আমাদের কিছু প্র্যাকটিস প্রবলেমও দেওয়া থাকবে। তাহলে ইনশাআল্লাহ তোমাদেরকে এই পার্শিয়াল ফ্র্যাকশন নিয়ে কখনোই আটকাইতে হবে না। ইনশাআল্লাহ। এটা আমার বিশ্বাস। ওকে। যখন এরকম হরে বাস্তব ও দ্বিঘাত বিশিষ্ট উৎপাদক থাকবে, কিন্তু কোনো পুনরাবৃত্তি হবে না। অর্থাৎ কোনো স্কয়ার থাকবে না। কিন্তু ভেতরে x এর উপর পাওয়ার থাকবে। x এর স্কয়ার থাকবে। বাট x প্লাস সামথিং হোল স্কয়ার থাকবে না। সেই ক্ষেত্রে বা x স্কয়ার প্লাস সামথিং হোল স্কয়ার থাকবে না। সেক্ষেত্রে কি করতে হবে? তো এই ক্ষেত্রে আ একটা ওয়ে হইতে পারে। মানে যেটা সবার আগে মাথায় আসতে পারে, সেটা হচ্ছে যে এটা কি একটা প্রপার ফ্র্যাকশন? মানে এটা প্রকৃত ভগ্নাংশ? হ্যাঁ, এটা প্রকৃত ভগ্নাংশ। তাহলে কি আমরা প্রকৃত ভগ্নাংশের যে টাইপ 1 ছিল সেটা ইউজ করতে পারি? উত্তর হচ্ছে না। কেন না? দেখি। যদি আমরা প্রকৃত ভগ্নাংশের যে টাইপ 1 আমরা আ সলভ করেছিলাম সেটা এখানে ইউজ করি, তাহলে কি হবে দেখো। x - 1 নিচে, উপরে a, নিচে x স্কয়ার প্লাস 4, উপরে b। এখন b কিন্তু একটা কনস্ট্যান্ট আসবে। b কি আসবে বলতো? একটা কনস্ট্যান্ট আসবে। অর্থাৎ 1 অথবা 2 অথবা সামথিং এগুলো আসবে। হ্যাঁ? তবে আমরা কি সিউর যেটা আ কোন একটা কনস্ট্যান্টই আসবে? না, যেমন যদি হয় এরকম যে x স্কয়ার প্লাস 4 এখানে, আর উপরে আসতেছে তোমার হচ্ছে মনে করো যে কি আসতেছে? মনে করো যে 2 মাইনাস x আসতেছে, হ্যাঁ? 2 মাইনাস x আসতেছে। সেক্ষেত্রে কি এই b লিখলে এটা কারেক্ট হবে? কারেক্ট অ্যান্সার পাবো? পাবো না তো আমি। কারণ b শুধু এই 2 কে ডিফাইন করতে পারবে। মাইনাস x তো পারবে না। বা হচ্ছে যদি এরকম হয় যে x স্কয়ার প্লাস 4 আর উপরে আসতেছে হচ্ছে 3x প্লাস 2 আসতে পারে। পার্শিয়াল ফ্র্যাকশন এরকম ফ্র্যাকশন আসতেই পারে। তাহলে কি আমি যদি এই উপরে b রাখি সেটা হয়? হয় না। তো এইজন্য এটা সলভ করার জন্যই আমরা এখানে কি করব? b এর সাথে একটা x আনবো। যেহেতু এখানে x আসার চান্সেস আছে। প্লাস এখানে আসবে আরেকটা কনস্ট্যান্ট c। তুমি যদি এটাকে আরো এক্সপান্ড করো, আরো বড় যদি ম্যাথ হয় সেক্ষেত্রে কি হবে? তাহলে dx প্লাস e, এরপর আসবে মনে করো যে fx প্লাস g। এটা কোনো প্রবলেম না। এটা তুমি করতে পারবা। ঠিক আছে? তুমি যদি ২ টার্মেরটা করতে পারো, তুমি ৩ টার্ম, ৪ টার্ম, ৫ টার্মও করতে পারবা। তাহলে এইটা হচ্ছে মূলত টেকনিকটা। এখন দেখো এই bx প্লাস c কিন্তু এটাকে ডিফাইন করছে। এখন তোমার কোয়েশ্চেন হইতে পারে যে ভাই 3x প্লাস 2x যদি হয়, তাইলে কি এখানে bx প্লাস cx হবে? না, হবে না। কারণ হচ্ছে 3x প্লাস 2x মানে কি 5x। তার মানে একটাই টার্ম এটা। তাই না? এটা একটাই টার্ম। এবং ওইটাও তুমি কিন্তু এইটা দিয়েই ডিফাইন করতে পারো। তখন C হবে 0 আর B হবে হচ্ছে 5। আবার এখানে যদি হয় যে মনে করো আ x স্কয়ার প্লাস 4 উপরে হচ্ছে 2। তার মানে কি তোমার এই x এর মান হচ্ছে, এই B এর মান হচ্ছে 0 আর C এর মান হচ্ছে 2। ঠিক আছে? আশা করি বুঝতে পারছো। বোঝা উচিত ইনশাআল্লাহ। আচ্ছা, এখন আমরা যেটা করব, এটাকে ইকুয়েশন 1 ধরব। ধরলাম ভাই, ইকুয়েশন 1 ধরলাম। এবার আগের মতই মাল্টিপ্লাই করব, ইকুয়েশন 1 কে গুণ করব আমার মেইন যে ফ্র্যাকশন আছে সেটার ডিনোমিনেটর দ্বারা, সেটার হর দ্বারা। x - 1 x স্কয়ার প্লাস 4
তাহলে কি আসে এখানে? এখানে আসে এক্স আর এখানে আসে এ ইন্টু এক্স স্কোয়ার প্লাস 4 আর এখানে আসে কি বি এক্স প্লাস সি। আচ্ছা, এটা সুন্দর করে লিখে নিলে বুঝতে কষ্ট হতে পারে। বি এক্স প্লাস সি ইন্টু এক্স মাইনাস ওয়ান, ২ নং সমীকরণ। এখন খুব সিম্পল, দেখো তুমি দেখেই বুঝতেছো যে ইকুয়েশন 2 তে যদি আমি আহ এক্স ইকুয়ালস 1 নেই, তাহলে কিন্তু এই পুরো টার্মটা 0 হয়ে যায়। তাহলে এখানে কি আসে? 1 ইকুয়ালস এ ইন্টু 5। তাহলে আমার a এর মান আমরা পেয়ে গেছি a ইকুয়ালস 1/5। ঠিক আছে? a ইকুয়ালস হচ্ছে কি 1/5। তাহলে আমরা একটা জিনিস পেয়ে গেছি। এবার b আর c বের করতে হবে। b আর c বের করাটা একটু চ্যালেঞ্জিং। তবে এখানে যদি তুমি বোঝো ম্যাথটা, তোমার জন্য ইনশাআল্লাহ বেশ খানিকটা সহজই হবে এটা। এবং একটু আগে আমরা যে সহগ সমীকরণ আ সহগ সমীকৃত করেছিলাম, সেটা যদি এখানে করি, সেক্ষেত্রে কিন্তু আমরা বি আর সি এর মান পাবো। কিভাবে পাবো বলি। আর সহগ সমীকৃত ইংরেজি কি তোমরা আমাকে কমেন্টে জানাবা। কারণ এই জিনিসটা আমার আপাতত জানা নাই। ঠিক আছে। এখন যেটা করব আমরা, দেখো আমাদের ইকুয়েশনটা আবার লিখবো x ইকুয়ালস বা x অভেদক a ইনটু x স্কয়ার প্লাস 4, x স্কয়ার প্লাস 4 প্লাস bx প্লাস c ইনটু x মাইনাস 1। ঠিক আছে? ওকে। তো মূলত এটা হলো ঘটনা আরকি। বেসিক ঘটনা হচ্ছে এইটা। ঠিক আছে? এটা হচ্ছে ইকুয়েশন 2। এখন দেখো ভাই, তোমার তুমি যদি x কে সমীকৃত করো, x এর সহগগুলোকে সমীকৃত করো, ঠিক আছে? তাহলে কি পাবা তুমি? কি পাবা? তাহলে 2 এ x এর সহগ সমীকৃত করে পাই কি পাই দেখো, এখানে আসবে 1 আর এখানে আসবে, এখানে তো x নাই সুতরাং এটা 0। আর এখানে দেখো x কোথায় আছে? শুধুমাত্র cx। বুঝছো? এখানে কি আর হচ্ছে মাইনাস px। দেখো এই px এটার সাথে কোন হলে মাইনাস p আর এটা হচ্ছে প্লাস c। তাহলে c মাইনাস b এইটা হচ্ছে আমার আসতেছে আরকি, হ্যাঁ? তো এটাকে আমি ৩ নং সমীকরণ দিই। কারণ আমি মাত্র মনে হয় a এর মান বের করছি, বাট b, c এর মান আমি জানি না। এবার দেখি আমরা কি করা যায়। এবার আমরা x স্কয়ারের ২ এ x স্কয়ার এর সহগ সমীকৃত করে পাই। এখানে 0, এখানে a আর এখানে b x স্কয়ার, তাহলে এখানে প্লাস p। আর আমার a এর মান ছিল কি 1/5, তাহলে আমার b এর মান হচ্ছে কি মাইনাস 1/5। তাহলে আমরা b এর মানও পেয়ে গেছি। এবার এই b এর মান এই ৩ নং ইকুয়েশনে বসাই। ঠিক আছে? এই b এর মানটা আমরা এবার ৩ নং এ বসাবো। তাহলে কি হবে দেখো তো? 1 ইকুয়ালস মাইনাস 1/5, তার মানে 1/5 প্লাস c। তাহলে c মানে হচ্ছে 1 মাইনাস 1/5, নিচে 5, উপরে 5 মাইনাস 1 মানে 4। তার মানে এটা হচ্ছে আমার c এর মান 4/5। ঠিক আছে? এবার কি করব? এই c এর মান, a এর মান, b এর মান, এই ৩ টা আমরা ইকুয়েশন 1 এ বসিয়ে দিব। তাহলে আমরা ইনশাআল্লাহ অ্যান্সার পেয়ে যাব। ঠিক আছে? এটা টাইপ 4 ছিল আমাদের। আর টাইপ 5 এর ক্ষেত্রে আমাদের কিছু বুঝার বিষয় আছে। আচ্ছা, আমরা আমাদের আংশিক ভগ্নাংশ সংক্রান্ত শেষ টাইপ, অর্থাৎ টাইপ 5 এ এসে উপস্থিত হয়েছি। তো টাইপ 5 হচ্ছে সবচেয়ে ইম্পোর্টেন্ট টাইপ। যেটা হচ্ছে পরীক্ষায় আসার মতো। ১ম যেগুলো দেখেছি আমরা স্পেশালি 1, 2, 3,
সেগুলো থেকে টাইপ 4 অ্যান্ড 5 আসার চান্সেস অনেক বেশি। কারণ এটা বোঝাও কঠিন, এটা সলভ করতেও সময় বেশি লাগে। এবং আমার যতটুকু মনে পড়ে আমাদের এসএসসি পরীক্ষাতেও এই টাইপ 5 থেকে একটা প্রশ্ন এসেছিল। এবং এটা করতে আমাদের অনেক সময় লেগেছিল। তো টাইপ 5 এর ক্ষেত্রে যেটা আ কথা সেটা হচ্ছে যে এটা টাইপ 4 এর মতোই। ঠিক আছে? এটা এক্সাক্টলি টাইপ 4 এর মতোই। বাট টাইপ 4 এ কিন্তু কোন স্কোয়ার ছিল না, কোন পাওয়ার ছিল না। কিন্তু টাইপ 5 এ একই জিনিস একটা পাওয়ার থাকবে। বুঝা গেছে? একই জিনিস একটা পাওয়ার থাকবে। তাহলে পুনরাবৃত্তি হলে কি করতে হয় আমরা জানি। আমরা হচ্ছে একটা অভেদক চিহ্ন দিব। এখানে দেখো, এখানে আসবে হচ্ছে এক্স প্লাস, তাহলে এটা যেহেতু মানে লিনিয়ার টার্ম, এটাতে কোনো পাওয়ারও নেই, এটাতে কোনো হোল স্কয়ারও নেই, তাহলে এটাতে আমরা বসিয়ে দিতে পারি কোনো চিন্তা ছাড়া। তারপর এই এক্স স্কয়ার প্লাস 1 হোল স্কয়ার, এটা স্কয়ার যেহেতু তাহলে একবার আসবে নরমাল টার্ম এক্স স্কয়ার প্লাস 1, আরেকবার আসবে এক্স স্কয়ার প্লাস 1 হোল স্কয়ার। এটাকে আমরা ১ নং ইকুয়েশন দেব। এখন উপরে কি বসবে এটা আমাকে বের করতে হবে, রাইট? এখন যখন এরকম দেখো এক্স স্কয়ার বা এক্স এর উপর পাওয়ার থাকতো আমরা কি করতাম? আমরা হচ্ছে এখানে px প্লাস c এভাবে নিতাম, রাইট? ঠিক এক্সাক্টলি একই কারণে আমরা এখানেও dx প্লাস e নেব। কারণ এটার ভেতরে কিন্তু x এর উপর একটা পাওয়ার আছে। অর্থাৎ ভেতরের x এর উপর যদি পাওয়ার থাকে সেক্ষেত্রে আমাদেরকে এভাবে নিতে হবে। কেন নিতে হবে সেটাও আমরা বিস্তারিত ব্যাখ্যা করেছিলাম এখানে। মনে আছে? আশা করি মনে আছে। ব্যাখ্যা করেছিলাম যে কেন এখানে এরকম bx প্লাস c বা dx প্লাস e নিতে হচ্ছে। এটা এখানে ব্যাখ্যা করেছিলাম। ওকে। এখন এখানে যেটা করতে হবে আমাকে, এই যে ১ নং আছে এটাকে মাল্টিপ্লাইং 1 উইথ x ইনটু x স্কয়ার প্লাস 1 হোল স্কয়ার। মাল্টিপ্লাই করলে কি হবে দেখো? এখানে থাকবে হচ্ছে শুধু 1, এখানে থাকবে a ইনটু x স্কয়ার প্লাস 1 হোল স্কয়ার। এখানে থাকবে bx প্লাস c ইনটু x, সরি। আচ্ছা, এখানে a এর সাথে এটা আসছে, হ্যাঁ, ঠিক আছে। তাহলে px প্লাস c ইনটু আ x ইনটু x স্কয়ার প্লাস 1, x স্কয়ার প্লাস 1, ইয়েস, ঠিক আছে। তারপর আসবে হচ্ছে tx প্লাস e ইনটু x, ঠিক আছে? আশা করি বোঝা গেছে। এখন এখানে ঝামেলাটা হইছে কি দেখো, এটা ইকুয়েশন 2। এখানে মানে বেসিক যে ঝামেলাটা সেটা হচ্ছে যে আমরা এখানে একটা কাজ করতে পারি, 0 নিতে পারি। 0 নিলে কিছু একটা আসতে পারে। 0 নিলে কিছু একটা আসতে পারে এবং মোস্ট প্রবাবলি a এর মান 1 আসবে। কিন্তু ঝামেলা হচ্ছে দেখো এখানে কিন্তু মানে এই জিনিসগুলো অনেক কমপ্লেক্স হয়ে গেছে। তো এখানে কি করতে হবে? সব সমীকৃত করতে হবে। তাহলে আমরা এই ইকুয়েশনটা নতুন করে লিখি এখানে। 1 1 ইকুয়াল a ইনটু x স্কয়ার প্লাস 1, a ইনটু x স্কয়ার প্লাস 1 হোল স্কয়ার প্লাস bx প্লাস c ইনটু x ইনটু x স্কয়ার প্লাস 1 প্লাস dx প্লাস e ইনটু x। আচ্ছা, তাহলে এখানে এটা লাগে না। ইনটু x। তো এটা হচ্ছে আমাদের ২ নং ইকুয়েশন। ঠিক আছে? এখন ইকুয়েশন ২ এ আমরা যদি x ইকুয়ালস কি নেই? 0 নেই, তাহলে কি হয় দেখো এখানে আসে 1,
এখানে আসে এ, আর বাকি সব জিরো হয়ে যায়। তাহলে আমার এখান থেকে আসে এ ইকুয়ালস জিরো। তো আমরা একটা ভ্যালু পাইছি, এ এর মান পাইছি। এবং মোস্ট ইন্টারেস্টিংলি তোমার যদি সৃজনশীল প্রশ্ন এটা আসে ৪ নম্বরের, তুমি যদি শুধু এ এর মানও বের করো, তোমাকে কিন্তু এখানে ১ দিতে বাধ্য। ঠিক আছে? পার্শিয়ালি, আংশিক। এ এর মান বের করে তুমি যদি এখানে বসাও, তাহলে এক্স এর আসলে কিছু থাকবে না। তাই না? আমার আংশিক ভগ্নাংশে হরে কোনো এক্স থাকবে না। ওকে। এবার আমরা যেটা করতে পারি x টু দি পাওয়ার 4 এর সহগ সমীকৃত করতে পারি। ঠিক আছে? এখন x টু দি পাওয়ার x টু দি পাওয়ার 4 এর সহগ যদি সমীকৃত করো তাহলে কি হয় দেখো। x টু দি পাওয়ার 4 এর সহগ সমীকৃত। আমার বাংলা হ্যান্ডরাইটিং একটু খারাপ। সো এটা একটু ম্যানেজ করে নিও সবাই। ওকে। এখানে দেখো যে এদিকে 0 আসবে, বাম পক্ষে 0 আসবে। আর ডান পক্ষে a আসবে x টু দি পাওয়ার 4 এর সহগ হিসেবে। প্লাস এখানে আসবে কি দেখো x, x স্কয়ার x তাহলে b। ঠিক আছে? আর কিছু আসছে? আর কিছু কিন্তু আসছে না। তাহলে এখানে b এর ভ্যালু আসবে কত? 0, কারণ a এর ভ্যালু 0। আচ্ছা। এবার আমরা যদি কি করি? x কিউব কোথাও আছে দেখি কিনা? এখানে আ b তো 0 আসবেই। x এর ক্ষেত্রে হচ্ছে cx কিউব আছে। আ dx স্কয়ার x, তাহলে আমরা কিউবের ইয়ে নিতে পারি। ঠিক আছে? তাহলে x কিউবের সহগ সমীকৃত করে পাই। বাম পক্ষে থাকবে 0, এদিকে তো নাই এক্স কিউব, এখানে শুধু সি আছে, আর এদিকে কিছু নাই। তার মানে হচ্ছে সি ইকুয়ালস 0। আচ্ছা, এবার হচ্ছে এক্স স্কোয়ারের সহগ সমীকৃত করব। এক্স স্কোয়ারের সহগ সমীকৃত। তাহলে এক্স স্কোয়ার কোথায় কোথায় আছে আমরা দেখি, হ্যাঁ। বাম পক্ষে তো 0 আসবেই। এখানে সি এক্স আসতেছে, তাহলে এখানে আসতেছে না ডি এক্স স্কোয়ার। ডি এক্স স্কোয়ার আর কোথাও আছে কিনা দেখি। এক্স স্কোয়ার, সি এক্স কিউব, এক্স টু দি পাওয়ার 4 প্লাস 2x স্কোয়ার, 2x স্কোয়ার আসতেছে এখানে। তার মানে হচ্ছে মানে a এর সাথে কিন্তু x, 2x স্কোয়ার সহগ হিসেবে আছে। তার মানে হচ্ছে এখানে আসবে কি তোমার twice a। আবার এখানে দেখো bx ইনটু x ইনটু 1, তার মানে এখানে b এর সাথেও আছে bx স্কোয়ার। তাহলে আলটিমেটলি আসে কি দেখো 0 ইকুয়ালস আমার আর t এর x, সরি সরি এখানে একটা ভুল হয়েছে, d x স্কোয়ার, তার মানে এটা শুধু d হবে। এটা শুধু d হবে। ঠিক আছে? কারণ x স্কয়ারের আমরা সহগ সমীকৃত করছি। তাহলে t প্লাস টুয়াইস a, তাহলে এটা 0 প্লাস b, এটাও 0। আচ্ছা, আমাদের এখানে একটা খুব স্লাইট বলা যায় না, বড় একটা মিস্টেক হচ্ছে। সেটা হচ্ছে a এর মান কিন্তু 1। ঠিক আছে? দেখো এই যে আমরা 1 ইকুয়ালস a লিখলাম। তারপরে এই ভুলটা করছি। তাহলে এখানে b এর মান কি হবে? -1। ঠিক আছে? b এর মান হচ্ছে তাহলে -1। তাহলে c এর ভ্যালু কত হবে? আ c এর ভ্যালু 0, ঠিক আছে? তাহলে এখান থেকে আমরা d এর মান বের করতে পারবো। তাহলে 2 ইনটু 1 a এর মান, আর b এর মান হচ্ছে -1।
তাহলে আমার ডি সমান হবে, দেখো -1 এদিকে চলে গেলে হচ্ছে +1 -2, তাহলে -1, তাহলে ডি এর মান হচ্ছে -1, ডি এর মান হচ্ছে -1। আর লাস্ট একটা আমাদের বাকি আছে, সেটা হচ্ছে ই। তাহলে ই কিভাবে বের করবো আমরা বলো তো? ই বের করার জন্য আমাদেরকে এক্স এর সহগ সমীকৃত করতে হবে, ঠিক আছে? এক্স এর সহগ সমীকৃত করতে হবে। তাহলে এদিকে 0, x⁴ + 2x² + 1, তাহলে এখানে x নাই। এখানে কি x আছে? দেখো এখানে আছে cx, তাহলে এখানে c প্লাস, আর এখানে হচ্ছে ই। তাহলে ই সমান হচ্ছে কি -c, তাহলে c কত ছিল? 0, তাহলে ই সমানও 0। এই ক্যালকুলেশন গুলো একটু লেন্দি, তো একটু ভুল ত্রুটি হওয়ার চান্সেস থাকে। সতর্কভাবে সলভ করতে হবে। তাহলে আমাদের সবগুলো পেয়েছি আমরা। এ পেয়েছি, বি পেয়েছি, সি পেয়েছি, ডি পেয়েছি, ইও পেয়েছি। এই সবগুলো মান আমরা এই ১ নং সমীকরণে বসিয়ে দেব। তাহলে কিন্তু আমরা একটা আংশিক ভগ্নাংশ পেয়ে যাবো মূল ভগ্নাংশে। আর এখানে আমাদের বেশ কিছু বাড়ির কাজ প্রবলেম দেওয়া হয়েছে। এগুলো তোমরা নিজেরা ট্রাই করবা ইনশাআল্লাহ। ট্রাই করে আমাদেরকে কমেন্ট বক্সে জানাবা, অথবা আমাদের যে অফিসিয়াল ফেসবুক গ্রুপ আছে সেখানে তোমরা পোস্ট করতে পারো। কারো কোনো সমস্যা থাকলে জানাবা ইনশাআল্লাহ। আর আমরা এই বাড়ির কাজ নিয়ে একটা ভিডিও লেকচার খুব শীঘ্রই আনবো। আর একই সঙ্গে হচ্ছে শর্টকাট নিয়ে, যাতে তোমরা এক দফা দেখেই বুঝতে পারো, সেরকম একটা শর্টকাট নিয়ে খুব শীঘ্রই একটা ভিডিও আনবো ইনশাআল্লাহ। সে পর্যন্ত সবাই ভালো থেকো। আর সবাইকে অগ্রিম ঈদ মোবারক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।